গেল বন্ধ দেখেছে শাস্ত্রের মধ্যে বলছে একেবারে মানে বিশাল ঝুঁকিপূর্ণ অবস্থা। গার্মেন্টস খুলে দিয়েছে, গাড়ি ঘোড়া খুলে দিয়েছে, আর একেবারে গাড়ি ঘোড়া না ছাড়লে গাড়ি ঘোড়া খুলে দিয়েছে, গার্মেন্টস খুলে দিয়েছে, তাহলে এটা অনেকটা একসাথে ফেরিয়ে করা যায়। দেখো আমি একসাথে আমার কাছে এটা ম্যারেজ তো যাত্রীরা ম্যারেজ হবে। আর একটা করি জানেন না অনেক সামনে কিন্তু স্যার ফেসারি বলে কি আমরা কমেন্টগুলো দেখতে পারিনি। ওই ভাই দিদি স্যাররা কমেন্টগুলো দেখতে পারি যে কি কমেন্ট করতেছে। এটা দিলি কি স্যার বিভিন্ন প্রশ্ন করে, সেই প্রশ্ন স্যার বাইরে স্টুডেন্টরা যখন প্রশ্ন করে আমি দেখবেন কি প্রশ্ন করেছে, সেই প্রশ্ন আপনি অ্যান্সার দেবেন। ওরে ও সমস্ত দেখার সময় নেই, তুমি ওই দিক ফেরাও দিন, ওই দিক ফেরাও, ওই দিক ফেরাও, ওই দিক ফেরাই ওদের ছবি না। এখানে এখানে যারা আসবে না তারা সব সুবিধা পাবে না, না তারা সব সুবিধা পাবে না, তোমাকে এটা বুঝতে হবে আর কি। না আসলে করবো, করার কিছু আছে আমি সেই কথা বলতেছি যে যারা আসবে না তারা তো একটু গ্রাম পজিটিভ আলোচনা করি, অনেকে গ্রাম পজিটিভ কি, গ্রাম পজিটিভ কি, অনেক কমেন্ট করছি গ্রাম পজিটিভ কি। আর ওই ক্লাসটা আমি আসলাম না, কালকে না একটা ক্লাসও হয়ে গেছে ওটা। এই তোমাদের রিমেডিক পেপার শেষ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, তো মনে জায়গা তো চলে যান। কয় দাগ? 15, 16, 17 পড়তে হবে না, পড়তে হবে না, এগুলো তোমরা পড়ি নিও, এটা পড়ানোর মতো কিছু রোগ না। 15, 16, 17 এগুলো তোমরা বই পড়ি নিও, এগুলো পড়ানোর মতো কোনো জিনিস না। 18টা দেখো, 18টা হচ্ছে খুবই খারাপ জিনিস। আমার কথা বুঝতে পেরেছো তো? 15, 16, 17 তোমরা এমনি পড়ি নিও, এটা তোমাদের এমন কোনো বোঝানোর জিনিস না, এগুলো শারীরিক কিছু কিছু সমস্যা, এগুলো পড়লেই বোঝা যাবে, এগুলো এমন কোনো জিনিস না। 18টা তোমরা ভালো করে পড়ো আর কি। 18 হচ্ছে ইরাইসিপিলাস। ইরাইসিপিলাসটা হচ্ছে এক ধরনের মারাত্মক ইনফেকশান, যেটা শরীরের কোনো জায়গা যদি ফেটে যায় কিংবা কেটে যায় বা কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, সেই পথ দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে পড়ে আর কি। এই আমি ওই সমস্ত তথ্য নিশ্চিত করেছি। সবগুলো দেখো কেন খালি খালি প্রত্যেক দিন একই কথা বলতে হবে? তাহলে ইরাইসিপিলাস হচ্ছে 18 দাগ। কোনো শরীরের কোনো অংশ যদি কেটে যায় কিংবা ফেটে যায় কিংবা ছিলে যায়, তাহলে ওই পথ দিয়ে এক ধরনের ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। সে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, বিশেষ করে ব্যাকটেরিয়া আর কি, স্ট্রেপ্টোককাস আর স্টাফাইলোককাস, এগুলো ঢুকে পড়ে। যদি এগুলো ঢুকে পড়ে
তাহলে মারাত্মক ধরনের একটা ইনফেকশনের সৃষ্টি হয়। সৃষ্টি হয় মানে কি, না দেখলে তোমরা বুঝতে পারবো না যে হাত পা ফেটে রস বেরোচ্ছে, মানে পুজ পুজ মতো বেরোচ্ছে বা পানি পানি মতো বেরোচ্ছে, লাল হয়ে গেছে, সেখানে ক্ষত হয়েছে, এরকম মানে সিভিয়ার ইনফেকশন হয়ে যায় ওই জায়গাটা। এই সিভিয়ার ইনফেকশন জিনিস যেটা, এইটা হচ্ছে ইরাইসিপিলাস। কথা হচ্ছে যে এরা এত ভয়ঙ্কর কেন, এই রোগগুলো এত ভয়ঙ্কর কেন? এই রোগগুলো এত ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে যে যদি শরীরের ভিতরে কোনো জীবাণু ঢুকে তার বাস করার মতো কোনো সুন্দর পরিবেশ পায়, মনে করো তুমি একটা সুন্দর জায়গা পেয়েছো বসার, বৃষ্টি আসতেছে, আকাশে বৃষ্টি হচ্ছে, তুমি এক জায়গায় খুব সুন্দর জায়গায় বসার জায়গা পাইছো, তাই তুমি কি সেই জায়গাটা ছাড়বা? ছাড়বা না। মানে মানুষ কেন, কেউই তো তাদের স্বতঃস্ফূর্ত প্রবণতা নষ্ট করতে চায় না। দেখা যায় যে ভালো যেটা সেটা ভালোই। তো এখন শরীরের কোনো অংশ কেটে ফেটে গেলে এরা যেতেই পারে, কিন্তু এই কেটে ফেটে গেলে যদি এই পথ দিয়ে ওই জীবাণুগুলো ঢোকে, তাহলে ওরা ভিতরে যে অনেক টক্সিন লিবারেট করে। সেই টক্সিন এক ধরনের বিষাক্ত পদার্থ, এটা শরীরের রক্তের সঙ্গে মিশে ওই জায়গাগুলো ইনফেকশন তৈরি করে আর কি। সেগুলো খুব মারাত্মক ধরনের হয়। এবং তোমাকে মানে সিমটম যদি বলি, লক্ষণ যদি বলি, তাহলে যে জায়গাটা হবে সেই জায়গাটা ফুলে যাবে, সেই জায়গাটা ফুলে যাবে, লাল হবে, ইনফেকশন হবে, তারপরে তোমার পুজ হবে, এই সমস্তগুলো ওইখানে হয়, ওইখান থেকে বেরোয়। এইটা হচ্ছে গিয়ে ওদের লক্ষণ। আর এর চিকিৎসাটা আমি লিখে দেবো আর কি, এটা চিকিৎসাটা তোমরা লিখে নেবা। এবং এইটা খুবই ভয়ঙ্কর যদি হয়, তাহলে অনেক সময় হাত পা কেটেও বাদ দেওয়া লাগে। যেমন গ্যাংগ্রিন যদি হয়, কোনো আঙুল বা কোনো পায়ের আঙুল বা হাতের আঙুল যদি কোনো দুইটা আঙুল বা তিনটা আঙুল এরকম গ্যাংগ্রিন হয়, পচে যায়, তাহলে ওটা কেটে বাদ দিতে হয় বা কেটে ফেলে দিতে হয়। তা নাহলে তো শরীরের আরও অনেক অংশ পচন শুরু করে দেবে আর কি। এই জন্যে গ্যাংগ্রিন হলে বা কোনো জায়গা যদি ইনফেক্টেড হয়ে যায়, সেটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে বেটার হচ্ছে যদি এই জায়গাটায় কোনো ইনফেকশন হয়, এটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে এই গিরির থেকে এটা খুলে ফেলে দাও বা এই গিরির থেকে এটা খুলে দাও, এটা উচিত আর কি, এটা করা উচিত। তোমাদের আমি অ্যান্টিবায়োটিকটা লিখে দিচ্ছি আজকে, দিয়ে তোমরা এই চিকিৎসাটা লেখো আর কি। ট্যাবলেট, ওটার নাম হচ্ছে আর্লিন। 400 মিলিগ্রাম পাওয়া যায়, আবার 600 মিলিগ্রাম পাওয়া যায়। সকালে একটা, রাতে একটা, 7 দিন। এটা লিনাজোলিড প্রিপারেশান সম্ভবত, এইটা দিতে হবে। সঙ্গে ক্যাপসুল ফ্লুক্লোক্সিন দিতে হবে। টা একটা 4 বার 7 দিন। 3 নম্বর হচ্ছে অনেক সময় মেট্রো দেয়া লাগে, ট্যাবলেট অ্যামোডিস, 400 পাওয়ার, 15টা, 5 দিন ভরা পেটে। এইটা সঙ্গে আরও কিছু কিছু জিনিস দিতে হবে আর কি। ট্যাবলেট
সিভিট সকালে একটা রাতে একটা শুষিয়ে খাবে। এইগুলো মোটামুটি ইরাইসেফেলাস এর ওষুধ। কমেন্ট আইছে স্যার, বলছি স্যার রিমিটিং ফিভার বলেন স্যার, এটা বলছে স্যার রিমিটিং ফিভার বলেন। কথা শোনো। এই লিখেছো এটা সব লেখাইতে? এবার যদি কিনা এই ইনফেকশন কন্ট্রোল এতে না হয় তাহলে ইনজেকশন পর্যন্ত যা লাগতে পারে। মেরোপেনাম ইনজেকশন, মেরোপেনাম এক একটা ইনজেকশন 1 গ্রাম 1300 টাকা করে দাম। একটা করে শিরায় 8 ঘন্টা পর পর 7 দিন, জীবন বাড়িয়ে দেবে। 1 বিঘি জমি বেচতে হবে গড়ে খালি। 1 ভায়েল আইভি 8 ঘন্টা পর পর। যদি মারাত্মক ধরনের কেস হয়, যে কেস কোনো মতে কন্ট্রোল হচ্ছে না, রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন এইরকম পর্যায়ে চলে আসতে হবে, মেরোপেনাম দিতে হবে। আর ওখানে আর ফ্লুক্লোক্সিন দিতে হবে। ফ্লুক্লোক্সিন একটা করে 6 ঘন্টা পর পর। এটা হচ্ছে ইরাইসেফেলাসের একটা করে 6 ঘন্টা পর পর। প্রচুর বর্ষা। স্যার ওই ইনজেকশনের পরে স্যার নিচের লাইনটা এটা কি একটু বলো দিন। 1 ভায়েল তারপরে একটু কি বুঝতে হতো না, এটা 8 ঘন্টা পর পর। এইটা অনলি মানে দিনে কবার? এইটা অনলি মানে দিনে 3 বার 8 ঘন্টা পর পর। এইটা এহেন মারাত্মক ধরনের ক্ষত যে এর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওই জায়গাটা ফুলে ওঠে, লাল হয়, পুজ হয়, পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে বাদ দেওয়া লাগে, এমনকি জীবনহানিও হতে পারে। যে কারণে এই রোগটার এত বেশি গুরুত্ব। কথা বুঝতে পারছো? এইটা আরও দুটো কথা তোমাদের এই সম্পর্কে বলি রাখি। সেটা হচ্ছে, তোমরা, আমি সবসময় একটা কথা বলি যে যদি কখনো কোনো কাজ বা কোনো জিনিস তোমার মনের বিরুদ্ধাচরণে যায়, মনের বিরুদ্ধে যায়, যে এই যে এই রুগীটার চিকিৎসাটা আমি করলে একটু সমস্যা হতে পারে, এরকম ধরনের কাজ করবা না। না, যেমন আমি তোমাদের আজকে একটা উদাহরণ দিচ্ছি। আমার কাছে একটা গ্রাম্য ডাক্তার একটা রুগী নিয়ে আসছে। গ্রাম্য ডাক্তাররা খুব চালাক। এখন গ্রাম্য ডাক্তাররা খুবই চালাক। যদি বলো যে কেন চালাক, ওরা তো অনারিয়ামের জন্য রুগীগুলো নিয়ে আসে। অনারিয়াম মানে বোঝো? একটা রুগী নিয়ে আসে, বলবে স্যার পরীক্ষা নিরীক্ষা যা লাগে আপনি করেন। দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে 500 টাকা পেল। তো সেটা সেই গ্রাম্য ডাক্তারই নেয় আর কি, বা নিয়ে যায়। আমি এই ফ্যাসিলিটিসটা দিই আর কি, যে ঠিক আছে তুমি নাও। তো এই গ্রাম্য ডাক্তার একটা রুগী নিয়ে আসছে পেট ব্যথা। তো তোমাদের দুইজনের আমি একটা ক্লাসে বলেছিলাম যে যদি পেট ব্যথা হয়
তাহলে আমরা কি করে তাড়াতাড়ি ওটা বুঝতে পারবো? বলেছিলাম না, একটা এক্স-রে করতে হবে, বুকের একটা পেটের একটা এক্স-রে করতে হবে, বললাম না, আলট্রাসাউন্ড পরে করলে হবে, পেটের একটা এক্স-রে করতে হবে। পেটের একটা এক্স-রে করলে সাধারণত নাড়ি পেশ পড়েছে কিনা বা নাড়ি ছিদ্র হয়েছে কিনা এটা বোঝা যায়। তো আমাকে এই লোকটা, গ্রাম্য ডাক্তারটা, আমার কাছে রুগীটা নিয়ে আসেনি, একটা ক্লিনিকে তুলছে, তুলে আমাকে ডাকছে ক্লিনিক মালিক যে একটা আলট্রাসাউন্ড করার জন্য। আমি গেলাম, যে দেখি যে লোকটা শুয়ে আছে, ছটপট করছে। আমি পেটে ঘা দিয়ে বললাম যে তোমার তো আলট্রাসাউন্ড করার দরকার কি, তোমার তো এক্স-রে করতে হবে, তোমার তো। তখন গ্রাম্য ডাক্তারের সামনে আসছে, বলে স্যার রুগীটা আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো, ভালো করেছো, তোমাকে তো এক্স-রে করার দরকার ছিল আগেই, তো নাড়ি পেশ পড়ছে। আমার যেটা ধারণা ওর নাড়ি পেশই পড়েছে, তুমি খুব দ্রুত এক্স-রে করো। দ্রুত এক্স-রে করে দেখলাম যে নাড়ি পেশ পড়েছে, মানে কি সে প্রচণ্ড পেশ পড়েছে, প্রচণ্ড পেশ পড়েছে। আমি তাকে বললাম যে তুমি খুলনায় নিয়ে যাও, খুলনায় নিয়ে হাসপাতালে ভর্তি করো। যদি খুলনায় নিতান্ত না যেতে পারো তাহলে পাইকগাছ হাসপাতালে ভর্তি করো। কিন্তু গ্রাম্য ডাক্তার বলতে যে কোনো জায়গায় আমরা যাব না, আমরা বাড়ি নিয়ে যাব, চিকিৎসাটা আমি করব। সে করবে মানে কি, আমি চিকিৎসা দেব, সেইটা সে ফলো করবে, আর রুগীর কাছে পয়সা নেবে। কথা বোঝনি? আমি বললাম তুমি যদি এইটা করো তাহলে আমি এই ক্ষেত্রে এই কাজটা করব না। এই জন্য এই কাজটা করব না যে এর মন থেকে আমার সাড়া দিচ্ছে না, এক্স-রেটা করার ব্যাপারে মন থেকে আমাকে এই ট্রিটমেন্টটা দেওয়ার ব্যাপারে মন থেকে সাড়া দিচ্ছে না যে এটা অপারেশনও করা লাগতে পারে। তাহলে তুমি অ্যাটলিস্ট তাকে ভর্তি করো। পরে দেখলাম যে তারা বলে দেখি আমরা একটু চিন্তাভাবনা করে দেখি। তারা চিন্তাভাবনা করে কি করছে না করছে আমি জানি না। তো আমি তোমাদের একটা কথা বলি, ডাক্তার হিসাবে যদি তোমরা ডাক্তারি করেই খেতে চাও তাহলে রুটি রুজি হায়াত রেজেক দৌলতের মালিক হচ্ছে আল্লাহ পাক। উনি সবচেয়ে বেশি জানেন যে একটা লোক কি খাবে, একটা পিঁপড়া কি খাবে, একটা গাছ কি খাবে, তাই না? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তিনি রাখেন। তো সেই কথার পরে বিশ্বাস করে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা মন দিয়ে শোনো। তোমরা যেটা বুঝবা না, তোমরা যেটা পারবা না, সেই রুগীটা তোমরা হাতে রেখো না। ভাই এটা তো আমি পারবো না বা আমার কাছে কঠিন মনে হচ্ছে, আপনারা খুলনায় নিন। দেখো তুমি যদি বলো যে আমি এই কাজটা পারি না বা এটা জানি না, এতে কিন্তু তোমার কোনো লজ্জা নেই, তোমার কোনো অপরাধ নেই। কিন্তু তুমি একটা কাজ করলে সেটা খারাপ হলো, সেটা কিন্তু অপরাধ। তুমি বলে দিলে যে এই ছেলেটার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এতে কোনো সমস্যা নেই। অথবা তুমি বলতে পারলে না যে এটা অ্যাপেন্ডিসাইটিস, এটাও তুমি বলতে পারলে না, কিন্তু তারা অ্যাপেন্ডিসাইটিসে অপারেশন করে একটা অ্যাপেন্ডিক্স বের করে কাটলো, কেটে তারা বললো যে এইটা ডাক্তার বুঝতে পারেনি। না, ডাক্তার বুঝতে পারেনি, পেটের মধ্যে কীভাবে আছে একটা নাড়ি বুঝতে পারেনি। এতে কোনো অপরাধ নাই, এতে কোনো ভুল নাই। কিন্তু তুমি একটা ডায়াগনোসিস করলে মিস ডায়াগনোসিস, একটা ট্রিটমেন্ট দিলে মিস ট্রিটমেন্ট, একটা অপারেশন হলো ভুল, এটার কিন্তু কোনো জবাবদিহিতা নাই। এখন কিন্তু জনগণ খুব সচেতন, এটা আমি আগেই তোমাদেরকে বলেছি। জনগণ কিন্তু সব খুব সচেতন, এবং জনগণ এত এত বোঝার বোঝে যে তুমি একটা রুগী দেখে তার পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছ, এটাও কিন্তু তারা বোঝে যে এই পরীক্ষাটা করা লাগতো না, কিন্তু ডাক্তার ইচ্ছা করে করছে, এটাও কিন্তু বোঝে মানুষ। আমার কাছে একটা বুড়ি আছে 100 বছর বয়স, মাজা একদম এরকম হয়ে গেছে, 100 বছর বয়স, গায়ে ঘা 5টা চুলকানিতে ভরে গেছে। আমি বুড়িটাকে বললাম যে আপনি অন্তত ডায়াবেটিসটা একটু 50 টাকা দিয়ে পরীক্ষা করেন, যে আপনাদের ডায়াবেটিসটা আছে কিনা একটু পরীক্ষা করলে চিকিৎসাটা করার সুবিধা হয়।
আপনি ডায়াবেটিসটা যদি থাকে তাহলে আর সমস্যা। তো বুড়ির সঙ্গে যে লোকটা আসছে, মানে যে বুড়িকে নিয়ে আসছে, সে বলছে যে স্যার এখনও পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই, মাত্র 50টি টাকা আপনি চিকিৎসা দিয়ে দেন, 100 বছর বয়স, কদিন আর বাঁচবে, আপনি চিকিৎসা দিয়ে দেন। এরকম লোকজনও কিন্তু আছে। আবার অনেকের পরীক্ষা নিরীক্ষা দিলে তারা বলে যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো দিলে কি হবে, কি বোঝা যাবে। ভিডাল টেস্ট আমরা দিই কী জন্যে? টাইফয়েড দেখার জন্য। ভিডাল টেস্ট প্রেসক্রিপশনে লিখে ছাড়িয়ে দিলে টাইফয়েড পজিটিভ, সমস্ত ক্লিনিকগুলোর থেকে রিপোর্ট আসবে টাইফয়েড পজিটিভ। মানে ওরাও বুঝে গেছে যেহেতু ডাক্তার ভিডাল টেস্ট লিখেছে, তাহলে নিশ্চয়ই এই রুগীর টাইফয়েড, দাও টাইফয়েড পজিটিভ। 2টা প্যাথোলজি আছে যাদের এখানে ভিডাল টেস্ট গেলেই পজিটিভ। আমি আজকে না পারি এক জায়গায় একজনকে বললাম যে তোমাদের ওইখানে গেলেই ভিডাল টেস্ট পজিটিভ, আমি এর পরের দিন কোনো জ্বর ঠর কিছু লিখবো না, দেখি তোমাদের রিপোর্ট কী আছে, আর তোমরা কী রিপোর্ট করো সেটা আমি আরেক জায়গায় দেখব। এরকম সমস্যা। তাহলে জনগণ যেহেতু, তা হতেও পারে, তুমি মানুষকে কি করে বিশ্বাস করবে? মানুষের বিশ্বাস করার কোনো সুযোগ নেই তো। কি 2 নম্বর? তুমি একটা জিনিস চিন্তা করো যে ভিডাল টেস্ট যদি পজিটিভ হয় তাহলে আমি প্রেসক্রিপশনে একটা অ্যান্টিবায়োটিক লিখবো, তাই না? আর ভিডাল টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে আমি অ্যান্টিবায়োটিক লিখবো না। এই তো ডিফারেন্স। একটা লোক যদি 1 কোর্স অ্যান্টিবায়োটিক খায়, ক্ষতি কি? কোনো ক্ষতি তো নেই। এই জন্যে এই সমস্যাগুলো তৈরি হয়। তুমি অ্যান্টিবায়োটিক দিবা কি দিবা না, ওরা চিন্তা করলো যে আরে ভিডাল টেস্ট পজিটিভ লিখে দিই, যাই হোক। এবার ডাক্তারের কাছে আসলে ডাক্তার 1 কোর্স অ্যান্টিবায়োটিক লিখে দিলে তাহলে তো রুগী মারা যাবে না। এখন যে কারণের জন্য আমার এইটার ব্যাপারে শুধু বলার অর্থ হচ্ছে এইটাই যে তুমি যদি না বোঝো, তুমি রুগীটাকে ফেরত দেবা, বলবা যে দেখেন আমি ভালো বুঝতে পারছি না, আপনারা পাইকগাছায় নিয়ে যান অথবা খুলনায় নিয়ে যান, ঠিক না? যেমন তোমার ছেলেটার এটা টিউমার কিনা, এটা খারাপ টিউমার না ভালো টিউমার, তার জন্য তোমরা খুলনায় নিয়ে গেছিলে না? তোমরা নিজেই বায়োপসি করেছো, রক্ত পরীক্ষা করেছো, সব কিছু করেছো, করে তোমরা দেখছো যে এটা খারাপ কিছু না। এবার সবাই তো এরকম ভালো না, সবাই তো এরকম বুঝবে না, সবাইরই তো এরকম খুলনায় যাওয়ার মতো সঙ্গতি নেই, সবাই তো এরকম খুলনায় যাওয়ার মতো সামর্থ্য নেই। তাহলে কি হবে? তাদের চিকিৎসা হবে না। যে কারণে তুমি তোমার কাছে যদি এই ধরনের তুমি একটা ইনফেকশন দেখলেই কিন্তু বুঝতে পারবে, একটা ইনফেকশন দেখলে বুঝতে পারবা যে এটা খারাপ না ভালো। দেখা যাচ্ছে গা পচে যাচ্ছে, পচে পচে কিন্তু মাংস বেরিয়ে যাচ্ছে, এমনকি গায়ে পোকা হয়েছে। আমি এমনও ইনফেকশন দেখছি যে গায়ে পোকা হয়েছে, আটারি ফরসেপ দিয়ে সে পোকা এরকম করে করে ফেলে দিয়ে ভায়োডিন ঢেলে দিয়ে দিয়ে পরিষ্কার করতে, এরকম কেউ আমি এই হাসপাতালে করেছি আর কি। তাদেরকে বলেছি যে আপনারা খুলনায় যান, তাদের কথা যে খুলনায় গেলেও তো ডাক্তার এইটুকু করবে, তা এইটুকু করবে না। তুমি যত যত্ন করে এই কাজটুকু করতেছো, খুলনায় গেলেও এটা করবে না। তুমি করো, যদি কিছু অসুবিধা হয়, আকাম সর্দার, এই লোকটার নাম ছিল আকাম সর্দার, মৌখালি বাড়ি, উনি মারা গেছেন আর কি, অনেকদিন আগে মারা গেছে। আর আমি যে কথা বলছি এটা অনেকদিন আগের কথা। বলে তুমি যেটা করতেছো এইটুকানেও তো অন্য জায়গায় গেলে করবে না, এত যত্ন করে করবে না, অর্থাৎ তুমি করবে। লাস্টে ভালো হয়েছিল, এই হাতের ইনফেকশন হয়েছিল, কারেন্টে পুড়ে গেছিল, কারেন্টে পুড়ে এই যে মাংস টাংসগুলো সব পচে গেছিলো আর কি। না এরকম হয়ে গেছিলো, আঙুলগুলো এরকম হয়ে গেছিলো, শুকাই গেছিলো সবই, কিন্তু এরকম হয়ে গেছিলো, হ্যাঁ একটু কুচকিয়ে ছিল আর কি। এগুলো পরে আবার ট্রিটমেন্ট করা যেত, কিন্তু উনি বুড়ো বয়সে আর এ সমস্ত রিস্ক নিতে চায়নি আর কি। এগুলো লোকটা ভালো হয়েছিল আর কি, উনি সুস্থ হয়েছিলেন। ওনাদের বাড়িতে রুগী দেখার জন্য আমাকে নিয়ে গেছিলেন এক সময়। এখন যা হোক, তোমরা যেটা বুঝতে পারবা না, যেটা জানবা না, সেটা তোমরা সবসময় মনে করবা যে এটা আমাদের কাছে খারাপ, আমরা এটা পাঠাই দেব। তারপরে হচ্ছে উনি দেখাচ্ছে একজিমা রোগের লক্ষণ। শোনো, এই একজিমা আর দাগ এই নিয়ে একটা কনফিউশন সবসময় থাকে। তো তোমরা এই দুটো জিনিস দেখে বোঝার কোনো সূত্র বের করতে পারবা কিনা? একজিমা আর দাগ,
দাঁত হলো গোল গোল চাকার মতো হয়। একজিমাও দাঁতের গোল গোল চাকার মতো হয়। দাঁত গোল গোল চাকার মতো হবে কেন? দাঁত লম্বা হতে পারে না? লম্বা হতে পারে। এখানে যদি দাঁত হয়, এখান থেকে এই পর্যন্ত দাঁত দেয়, সব গোল গোল হবে এমন কোনো নিয়ম আছে নাকি? লম্বাই আছে, লম্বাই আছে। যেমন আজকে একটা রুগী আছে আমার কাছে কয়রার থেকে, একটা ছেলে 13 বছর বয়স, তার সমস্ত শরীরে ভরা। সামান্য কিছু এরিয়া নিয়ে হয় আর একজিমাটা না, সব কিছুই চিকিৎসা চিকিৎসা না। আমি জানতে চাচ্ছি যে একজিমা এবং দাদির মধ্যে তোমরা কোনো পার্থক্য করতে পারো কিনা? যেমন একজিমাও সারা শরীর হতে পারে, দায়দও সারা শরীর হতে পারে। একজিমাও গোল হতে পারে, দায়দও গোল হতে পারে। কোনোটা লম্বা হতে পারে, টেরা বেঁকা হতে পারে, ও নিয়ে এমন কোনো সমস্যা নেই। কিন্তু বেসিক পার্থক্যটা কি, এটা তোমাদের মাথায় আছে কিনা? কিরা দাঁতও শুকনো শুকনো ভাব থাকে, একজিমা তো শুকনো ভাব থাকেই, দাঁতও শুকনো শুকনো ভাব থাকে। দাঁত আবার ভিজি হবে কেন? ভিজা হয় কোনগুলো? যাদের চুলকানি হয়, স্ক্যাবিজ বলা হয়। স্ক্যাবিজটা যদি পাকে তাহলে ওর ভিতরে রস টস মতো হয় এবং এরম ডুমু 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 মতো হয়। কথা বুঝতে পারিস? সেইটা ওই চুলকানি আবার কিন্তু দুই রকমের। একটা হচ্ছে ড্রাই চুলকানি, শুকনো চুলকানি হয়, সমস্ত শরীরে গায়ে হয়। আরেকটা হচ্ছে ও যেটা বললো যে এরকম ডুমু ডুমু মতো হয়, গোল গোল মতো হয়, তার মধ্যে পানি থাকে, পুষ থাকে, এরকম থাকতে পারে। ওগুলো আবার অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যান্টিবায়োটিক দিয়ে ভিতরে পুষটা শুকাই যাওয়ার পরে তারপরে মলম টলম মাখার ওষুধ দিতে হয়। আসলে একজিমা এবং দাদির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আমি একটা ছবি আঁকায় দেখাই তোমার, তাহলে তুমি বুঝতে পারবে বা মনেও থাকবে তোমার। এটা দাঁত এবং একজিমা, দাঁতটা হচ্ছে, একজিমাটা হচ্ছে গোল, মনে করে এরকম গোল, মানে মনে করে এটা গোল আর কি। এটা গোল একজিমার কথা বলছি, গোল একজিমা। আর দাঁতটা যদি গোল হয় তাহলে সাধারণত এই টাইপের হয়, মানে একটা রিং থাকে, এটা এরকম মানে স্বর্ণের রিং পরে যারা এরকম একটা ডিজাইনের মতো থাকে। এইটা খুব খেয়াল করে দেখবা যে যাদের দাঁত হয়েছে সে দাঁতটা খুব ভালো করে পরীক্ষা করে দেখবে যে ওর যে মার্জিনটা, যে মার্জিন মানে কি, যেটা সাইড যেটা, সেটা অনেকটা এরকম হাড়ের মতো ফুল 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 মতো হয়। সব যে একেবারে আমার কথার মতো এরকম হবে এমন তো না, দু একটা আলাদাও হতে পারে, কিন্তু বেসিক পার্থক্যটা হচ্ছে এই। তা নাহলে একজিমা আর দাদির মধ্যে বেসিক্যালি পার্থক্য খোঁজা খুবই কঠিন। কারণ কি, একজিমাতেও চুলকায়, দাদিও, একজিমাতেও চুলকায়, দাদুও চুলকায়। একজিমাও সব জায়গায় হয়, দাদও সব জায়গায় হয়। একজিমা আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে যদি 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 একজিমা দাদির মধ্যে অন্য কোনো পার্থক্য করতে হয় তাহলে সেটা করতে হবে শুধু সাইড দেখে। সাইড কীরকম? যেমন দাঁত যেটা, এটা দুই কুচকিতে, তলপেটে, হ্যাঁ, এই সমস্ত জায়গা বেশি হওয়ার প্রবণতা বেশি। বিশেষ করে দুই কুচকি এবং তলপেট, মহিলাদের দুই কুচকি এবং তলপেট এটা বেশি হয় দাঁত যেটা, কথা বোঝুনি? আর একজিমাটা হাতে বেশি হয়, হাতে 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 বেশি হয়, বুকে বেশি হয়, হ্যাঁ, আঙুলের ফাঁকেটাকে বেশি হয়। এগুলো একজিমা। কিন্তু হ্যাঁ, না, স্ক্যাবিজ অন্য জিনিস, সেটা যখন আসবে তখন বলবেন। এখন এই যে একজিমা, এটাও যে শরীরের বিভিন্ন জায়গায় হবে না এমন কোনো নিয়ম বলা যাবে না, এটাও শরীরের সমস্ত জায়গায় হতে পারে আর কি। তবে বেশিরভাগ ক্ষেত্রে হাতে হয়, বুকে হয়, পার পাতায় হয়,
পার হয়, পায়ে হয়, এসব জায়গায় একটু একজিমাটা বেশি হয়। কিন্তু দাঁতটা সাধারণত তলপেটে এবং 2 কুষ্টিতে, 2 উরুতে এগুলো বেশি হয়, এই দাঁত আর কি। তো যা হোক, দায়দার একজিমার এই পার্থক্যর সঙ্গে অন্য চিকিৎসার কোনো খুব একটা বেশি মিল নাই। এখন তুমি যদি একজিমা এই লোকটারে একটা দাদির বড়ি খাওয়াই দাও, তাতে সে মরে যাবে না। একটা দাদির বড়ি খালি সে কি মরে যাবে? মরে যাবে না। একটা তুমি বুঝতে না পারলে তো একটা দাদির বড়ি দিয়ে দিলে, একটা ফ্লুগাল ক্যাপসুল খেয়ে নিলে, 200 পরে একটা ফ্লুগাল ক্যাপসুল খেয়ে নিলে। কিন্তু একজিমাতে আসলে ফ্লুগাল দিলে একজিমাতে কমার কথা না। একজিমাতে ওই ইকোডার্ম ক্রিম, ডার্মোভেট ক্রিম, ফানজিডাল এইচসি ক্রিম, হ্যাঁ, তারপরে তোমার ওই যে ক্যানাজল ক্রিম, এফান ক্রিম, এইসবগুলো সাধারণত ব্যবহার করতে হয়। আর সঙ্গে একটু অ্যালার্জির ওষুধ লিখতে হয়, একটু অ্যালার্জির ওষুধ খেতে হয়। অ্যান্টিবায়োটিকটা অনেক সময় তোমাদের অ্যান্টিবায়োটিকটা যদি ইনফেক্টেড কেস হয়, হ্যাঁ, না দাদির চিকিৎসা এখন না, এটা তো একজিমা পড়াচ্ছে, একজিমার চিকিৎসা। একজিমার চিকিৎসা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক তোমরা দিতেই পারো আর কি, ট্যাবলেট ফুকিলাম, সেপ্রোক্সিম গ্রুপের ওষুধ। এটা ফুকিলাম দিয়ে দিলে 2 হচ্ছে অ্যান্টিহিস্টামিন দিতে হবে, ট্যাবলেট রুপাডিন, সকালে একটা, জায়রিল 25, রাতে একটা, আর ডার্মোভেট ক্রিম। আমার গাড়িটা তো আজকে জম্মের ভিতর ভেসবেন, ডার্মোভিট ক্রিম। দেখি তো, এই ক্রিমের সঙ্গে ডার্মোভিট বাদে আরও কিছু কিছু ক্রিম আছে। ডার্মোভিট বাদে আরও কিছু কিছু ক্রিম আছে, যেমন এগুলো তোমরা একটু নাম মনে রাখো আর কি, ফানজিডাল, এইচসি, প্যাবিসন, নিওভিট, এসবগুলো দিতে হয়। আর একটু ভিটামিন এ ক্যাপসুল খাইতে হয়, ভিটামিন এ ক্যাপসুল সঙ্গে একটু খাওয়া ভালো। ও ক্রিম প্যাবিসন, ভিটামিন এ একটু খাওয়ালে ভালো হয়। মুখে,
50,000 ইউনিট। ওই যে ব্র্যাকেটের পরে ক্যাপসুল ওরালি মানে মুখে 50,000 ইউনিট। ইউনিট ব্র্যাকেটে 50,000 লেখো, ও তোমাদের বইতে আছে। হ্যাঁ, এই জিনিসটা মানে হয়টা কিসের কারণে অনেক সময় স্টেরয়েড দেওয়া লাগে, সেটা তো আমি তোমাদের বলিনি। অনেক সময় স্টেরয়েড দেওয়া লাগে। স্টেরয়েড কাদের বলে? যেমন প্রেডনিসোলোন, তারপরে ওই বেটাসন, তারপরে ডেল্টাসন, তারপরে জেলকট, বুঝলে? এগুলো অনেক সময় লাগে আর কি। দেখা যাচ্ছে যে কোনো মতে চুলকুনি কমতিছে না বা ঘাটা ভালো হচ্ছে না, তখন অনেক সময় এটা দেওয়া লাগে ট্যাবলেট, প্রেডনিসোলোন 5 মিলিগ্রাম 3 বেলা 3টা, অথবা ট্যাবলেট জেলকট 6 মিলিগ্রাম 3 বেলা 3টা, 10 দিন ভরা পেটে। এই দুইটা না, কিন্তু এইটা অথবা মানে কি? হ্যাঁ, হয় এইটা নাহলে এইটা অনেক সময় দেওয়া লাগে। এটা সচরাচর সব একজিমাতে দেওয়া লাগে না, সচরাচর সব কোনটা? এইটা প্রেডনিসোলোন, PREDNISOLON প্রেডনিসোলোন। 3 বেলা 3টা ভরা পেটে, অথবা জেলকট ট্যাবলেট XALCORT। জেলকট 6 মিলিগ্রাম 3 বেলা 3 দিন 10 দিন ভরা পেটে। ওই অ্যাজমার সময় দেওয়া যায়, ব্যথার সময় দেওয়া যায়, চুলকুনি পাঁচটা যদি না কমে তালি দেওয়া যায়, প্রস্রাবের জমি অ্যালবুমিন যায়, নেফ্রোটিক সিন্ড্রোমে তালি দিতে হয়, অনেক ক্ষেত্রে দেওয়া যায়। ওগুলো তোমাদের এখন লিখে কোনো লাভ নেই। একজিমার পরে হচ্ছে 20 দাগ। এই 20 দাগ পর্যন্ত তোমাদের শেষ করে দেবো আজকে। 20 দাগ হচ্ছে কি কি কারণে ভ্যাজাইনাইটিস ইনফেকশন হয়। এটা মহিলাদের রোগ। এটা হচ্ছে মূলত ক্যান্ডিডিয়া অ্যালবিকান্স নামে এক ধরনের জীবাণু আছে। এরা ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস। এরা জরায়ুর ভিতরে বা জরায়ুর যে রাস্তায়, যোনিপথ যেটাকে বলি আমরা, মাসিকের রাস্তা যেটাকে বলি আমরা, এই রাস্তায় এক ধরনের ইনফেকশন তৈরি করে। এইটা
বিভিন্ন কারণে হতে পারে। এই বিভিন্ন কারণের মধ্যে ধরো অপরিষ্কার অপরিচ্ছন্ন যারা থাকে তাদের হতে পারে, যারা শ্রমজীবী মানুষ গা গতরে খাটিয়ে খায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সব সময় থাকে না, যেমন রাস্তায় যে সমস্ত মহিলারা মাটির কাটে বা যে সমস্তরা ওই ভাটায় ইট কাটে বা যারা রাস্তায় পিচ দেওয়ার সময় ওই যে বালি সিমেন্ট টানে বা পিচ টিচ দেয়া দি করে, এই সমস্ত ধরনের শ্রমজীবী মহিলা যারা, এদেরও খুবই সমস্যা হয় এইসব কারণে। 2, 3 হচ্ছে মাসিক সম্পর্কে যারা সচেতন না, মাসিক হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্যানিটারি প্যাড ব্যবহার করা বা অন্য কোনো খারাপ ন্যাকড়া চোপড়া এই সমস্ত ব্যবহার না করা, এই সমস্ত জিনিসগুলো যারা জানে না তাদেরও এটা হতে পারে আর কি। তার মানে পুরো জরায়ু রাস্তাটা যদি কোনো কারণে ইনফেকশান হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে ওখানে ব্যথা করে, ওখানে চুলকায়, ওখান থেকে সাদা সাদা সিরাপ ভাঙে, তারপরে পুজ পুজ মতো সিরাপ আসে, আবার সাদা সাদা পানির মতো কষানি বেরোয়। এটা গোসল করার পরে আবার বেশি হতে পারে, গোসল করার আগে কম হয়, গোসল করলে বেশি হয়, এরকম অনেক হতে পারে। অনেকে বলে যে আমাদের পুকুরের পানিতে গোসল করলে বেশি হয়। সেক্ষেত্রে আমরা মহিলাদেরকে উপদেশ দিই যে তোমরা পুকুরের পানিতে গোসল করবা না, টিউবওয়েলের পানিতে গোসল করবে। এখন টিউবওয়েলের পানিতে গোসল করবা, টিউবওয়েল যদি না থাকে তখন টিউবওয়েল যদি না থাকে তখন কীভাবে গোসল করবে? তাহলে ভোরবেলায় উঠে ওই পুকুরের থেকে 2 কলস পানি সে বাথরুমে তুলে রাখবে, তুলে রেখে তারপরে সে গোসল করবে। এইগুলো এই রোগের সিমটম বা এই রোগটা হয় যে কারণে, সেগুলো হচ্ছে এই কারণ। তাহলে ইনফেকশনের যে কোনো কারণ তো হতেই পারে, ওই জীবাণু যদি ওঠে বা ফাঙ্গাস ভাইরাস যদি কোনো ইনফেকশান হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, অনিয়মিত মাসিকের কারণে যদি একটা চোখে ব্যবহার করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তাদের, যারা শ্রমজীবী মানুষ খেটে খায় তাদের সমস্ত দেখার সময় নেই, এই সমস্ত ধরনের মানুষ বা রাজমিস্ত্রির জুগাড়ি কাজ যারা করে, এই সমস্ত ধরনের মহিলারা, এরা এখনও আমাদের দেশে শ্রম বৈষম্য কিন্তু রয়েছে। শ্রম বৈষম্য রয়েছে মানে কি, দেখা যাচ্ছে রাস্তায় একটা ইটের যারা রাজমিস্ত্রির জুগাড়ি, তাহলে পুরুষ যদি হয় সে পায় 400 টাকা প্রতিদিন, আর মহিলা হলে সে পায় 300 টাকা। কারণটা কি? মহিলা তো কম কাজ করেন, মহিলা তো ওই পুরুষের সঙ্গে সঙ্গে সমান কাজই করে, অথচ বেতন দেওয়ার সময় ওরে 100 টাকা কম। ও মহিলা, আমাদের সংসারে মহিলারা যত কাজ করে, একটা পুরুষ লোক বাইরে যত কাজ করে তার 3 গুণ বেশি কাজ করে একটা মহিলা সংসারে। তারপরেও তারা নিগৃহীত, হ্যাঁ, এটা নির্যাতিত, নিগৃহীত তারা সমাজের কাছে, বাড়িতে, সব জায়গায়। এখন না, এখন যে কারণে এই সমস্ত সমস্যাগুলো আমাদের হয়, এটাকে ভ্যাজাইনাইটিস বলি আমরা। ভ্যাজাইনাইটিস মানে যোনিপথের চুলকানি বা যোনিপথের ইনফেকশন। আর ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস বলে যে জীবাণুটা আছে সেটা দিয়ে বেশি হয় আর কি। এই রোগের লক্ষণগুলো কি কি হলে তুমি বুঝতে পারবা যে এই রোগগুলো হয়েছে? একটা হচ্ছে সাদা স্রাব ভাঙবে, সেটা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হতে পারে, আবার এমনি সাদা স্রাব হতে পারে। মাসিক হবে অনিয়মিত, কালো কালো দলা দলা মতো এরকম হবে। যারা ওর মুখটা বা যোনিপথের মুখটা ফুলে যেতে পারে, যোনিপথের মুখটা চুলকাতে পারে, যোনিপথের ভিতরে বীজগুনির মতো ঘা হতে পারে, ডুমুর 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 মতো হতে পারে। এরকম কমপ্লেনগুলোই সাধারণত মহিলারা করে আর কি, যে আমাদের এই সমস্যা হচ্ছে আর কি।
এমনি তো এই ধরনের কমপ্লেনগুলো পুরুষ ডাক্তারদের কাছে খুবই কম করে আর কি, মহিলারা মহিলাদের ডাক্তারের কাছে বেশি পছন্দ করে এই সব কারণে। তারপরেও যদি পুরুষ ডাক্তারের কাছে আসে তাহলেও তারা এই জাতীয় কমপ্লেনগুলো করে আর কি। এখন এর চিকিৎসাটা খুবই কমন একটা চিকিৎসা। আমি তোমাদের এই প্রসঙ্গে একটু বলে রাখি আর কি। এর চিকিৎসাটা খুব কমন একটা চিকিৎসা, যেটা সাদা সিরাপের জন্যেও অনেকে আসে, ডাক্তারের কাছে আসে না, ডাক্তার আমার সাদা সিরাপ ভাঙতেছে, তখন তার চিকিৎসা লিখছে, তার যে চিকিৎসা সেটাও এই একই চিকিৎসা। অনেকে এসে বলে যে আমার দুর্গন্ধযুক্ত সিরাপ ভাঙতেছে, সেটা সাদা সিরাপ হতে পারে, লাল সিরাপ হতে পারে, তারও একই রকমের চিকিৎসা। অনেকে এসে বলতে যে আমাদের ও রাস্তা দিয়ে আমার ভীষণ চুলকায়, ডাক্তার ছাল উঠে যায়, জল লাগলে জ্বালা করে বা পানি লাগলে জ্বালা করে, এরও এই রোগের একই রকম চিকিৎসা। কেউ এসে বলতেছে যে আমাদের ওর ভিতরে বীজগুনি পুষ মতো ফোড়া মতো হয়েছে, তারও এই চিকিৎসা। তাহলে আমি যে চিকিৎসাটা লিখে দিচ্ছি, এই চিকিৎসা হলে এই জাতীয় সমস্যা যাদের, ওই মহিলাদের এই জাতীয় সমস্যা যাদের, মানে জরায়ু সংক্রান্ত ব্যাপার মানে আবার অন্য জিনিস না কিন্তু। যেমন আমার কাছে এক মহিলা আইছে, আজকে তার 9 সপ্তাহ পেটে বাচ্চা। আমি 31 তারিখে আল্ট্রাসাউন্ড করেছি, করে বলেছি যে আপনার পেটে 9 মাসের বাচ্চা, এই 9 সপ্তাহের বাচ্চা মানে 2.5 মাস, প্রায় 2.5 মাস। তার একটাই কথা, 2.5 মাস হোক 3 মাস হোক এ বাচ্চা আমি রাখবো না। সেটা তো তোমাদের ব্যাপার, রাখবা কি রাখবা না তোমরা সিদ্ধান্ত। তবে তোমরা যদি এই বাচ্চা রাখতে না চাও, এই বাচ্চা নষ্ট করতে হলে, আমি এসব কাজ করি না এখন, আগে এক সময় করেছি, মেডিকেল অফিসার ছিলাম যখন, তখন অনেক কাজ করছি আর কি। এখন আমি অনেক দিন ছেড়ে দিচ্ছি আর কি, প্রায় 5-6 বছরের বেশি, 6 বছর 7 বছর হবে আমি এই ধরনের কাজ করি না। আমি আগে প্রচুর করতাম, প্রচুর MR DNC এত করেছি তুমি কল্পনাই করতে পারবে না। তখন আমি হাসপাতালে ছিলাম। তাদের আগে 2টো বাচ্চা আছে, আর কি, সে 2টা আবার মেয়ে। আমি বললাম এটা যদি তোমাদের ছেলে হয় বাড়ি চলে যাও, বাড়ি পাঠাই দিলাম তাদের। আজকে তারা আসছে, সকালে ফোন করছে, আমরা সে 2000 টাকায় দেবো ডাক্তার, তুমি একটু যেখান থেকে পারো আমাদের একটু ব্যবস্থা করে দাও। আমার এখানে আসলে আমি ফোন করে দিলাম এক সিস্টারের কাছে, যে সিস্টারের সঙ্গে আমার সম্পর্ক ভালো, তার ফোন করলাম যে তুমি এটা এই ঘটনা তুমি পারলে করে দাও। হ্যাঁ, এরকম পাঠাই দিলাম আর কি। তারা এই সময়গুলো করল। এই জাতীয় রোগেরও চিকিৎসা, এই যে MR করলে বা এই যে DNC করলে এরও চিকিৎসা। আমি যে চিকিৎসাটা এখন তোমাদেরকে বলবো, এটা কিন্তু এই 5টা রোগের একই চিকিৎসা। মানে এই চিকিৎসাটাই যদি তোমরা মনে রাখতে পারো, হ্যাঁ, তাহলে এটা সব চিকিৎসাগুলোতেই কিন্তু কাজে লাগবে তোমার। একটু শুধু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। যেমন আমার এতে একটা চুলকানির ওষুধ লেখা থাকবে, যদি সে মহিলা বলে আমার চুলকাচ্ছে না, তাহলে চুলকানির ওষুধটা আমি দেবো না, কিন্তু আমার ফর্মুলার ভিতরে এটা থাকবে আর কি, চুলকানির বড়িটা থাকবে। ধরো আমরা একটা মলম লিখে দিলাম, সে মলমটা যাদের সাদা সিরাপ ভাঙতেছে বা যাদের দুর্গন্ধযুক্ত সিরাপ ভাঙতেছে তারাই ব্যবহার করবে, তা নাহলে অন্য গ্রুপ করবে। যেমন এই যে MR যে করে গেল, তার তো ক্রিম ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ, তা তো বটেই। বারবার MR করলে জরায়ুতে ইনফেকশন হয়ে ফ্যালোপাইন টিউব ব্লক হয়ে যেতে পারে, এবং তারা আর ভবিষ্যতে মা না হতেও পারে। এমন অনেক মহিলা দেখা গেছে তারা আর মা হচ্ছে না। হ্যাঁ, সমস্ত কিটমিট আরও খারাপ। কারণ কি, একটা 2 মাসের বাচ্চা বা একটা 1 মাসের বাচ্চা নষ্ট করার জন্য যদি MM কিট খাওয়া হয়, MM কিট যদি একবারে পরিষ্কার হয়ে গেল তো গেল, না হলে যদি একটু থেকে যায় তাহলে সারা মাসই সিরাপ ভাঙবে। এখন 2 দিন ভাঙলো, 2 দিন বন্ধ যায়, আবার 2 দিন হলো, এরকম হবে। না, MM কিটে ক্লিয়ার হয়ে গেলে তুমি যেরকম ক্লিয়ার করে বলতেছো,
এমএমকিটি ক্লিয়ার হয়ে যায়, এরকম ক্লিয়ার সাধারণত হয় না, যদি কিনা কম সপ্তাহের মধ্যে না হয়। দেখা যাচ্ছে যে 1 মাস, এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। একবারে যদি হয়ে যায়, আমি তো খুব কম মহিলাকে পাইছি যাদের একবারে হয়ে গেছে। আছে কিছু কিছু বলে যে হয়ে গেছে ডাক্তার, ভালো আছি। আবার কিছু কিছু বেশিরভাগ মানে 100 ভাগের মধ্যে 40 জন যদি বলে হয়ে গেছে আর 60 জন বলে বিবাদ হয়েছে, এমআর করতে, তখন আবার ডিএনসি করতে হবে। যে কারণে এই সবগুলো, আর আমি একটা জিনিস ওটা অন্যভাবে চিন্তা করি আর কি, আমার কথাটা তোমাদের ভালো লাগতেও পারে নাও পারে। সেটা হচ্ছে আনপ্লান্ড প্রেগনেন্সি, যাদের আনপ্লান্ড প্রেগনেন্সি মানে কি, পরিকল্পনা ছাড়া যাদের পেটে বাচ্চা যায়, এইটা তো সেই মহিলা তো সবচেয়ে ভালো বোঝে। জিনিসটা কিন্তু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি এবং আমার স্ত্রী, আমাদের যদি একটা আনপ্ল্যান্ড প্রসেস হয়ে যায়, তাহলে তার জন্য আমাদের যে সিঙ্গেল প্রেগনেন্সি ট্যাবলেট পাওয়া যায়, ওই যে, আরে আমি ভুলে গেছি, আমি এগুলো লিখি না তো ওই জন্য ভুলেও গেছি এগুলো, ওই যে কন্ট্রাসেপটিভ পিল, যেটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বলা হয়, এমকম, একটা বড়ি খাই নিলে আমার ঝামেলা মিটে গেল। 72 ঘন্টার মধ্যে খেতে হবে। ধরো আজকে রাতে আমাদের 2 জনের মেলামেশা হয়েছে, তাহলে সকালবেলা উঠে মনে পড়লো যে আমরা তো এখন বাচ্চা কাচ্চা নেব না, তাহলে আমাদের একটা আনপ্ল্যান্ড হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে। তাহলে আমি 72 ঘন্টার ভিতরে একটা বড়ি খেয়ে নিলে আমার ঝামেলা মিটে যাচ্ছে। আমি 1.5 মাস 2 মাস বন্ধ যাওয়া পর্যন্ত দেরি করবো কেন? এটা হচ্ছে আমার বুদ্ধি। আর যারা প্ল্যান করে যে আমি বাচ্চা কাচ্চা নেব, তারা তো প্ল্যানের মধ্যে আছে। আবার অনেকে আনপ্ল্যান্ড আছে, তাও এরকম সমস্যা হয়ে যায়, তাদের জন্য এই বড়িটা কিন্তু খুবই ভালো আমার মনে হয়, সেটা খুবই সেফ এবং ভালো। আমি ঝামেলা মুড়ি গেলে আমার এমআরও লাগবে না, ডিএনসিও লাগবে না, এমএমই কিটও খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। আর এই যে ভ্যাজাইনাইটিস, এর এমকম অন, EMCON, এমকন অন, এটা রেনেটা কোম্পানি, সম্ভবত রেনেটা। একটা বলি, তোমার এটা জানার দরকার কি? বিয়ে করনি ঠিক করনি, তুমি এসব কি করবা? ও ডাক্তার, ওর উদ্দেশ্য খারাপ হতে পারে। ট্যাবলেট, ওই ভ্যাজাইনাইটিস ট্রিটমেন্ট ট্যাবলেট ফুকেলাব 500, সকালে একটা, রাতে একটা, 7 দিন। দুই ট্যাবলেট জক্স 500 মিলিগ্রামের 10টা, পাঁচ সপ্তাহ। ফ্লুগাল, এই 3টা ওষুধ আর একটা গ্যাসের ওষুধ। না, আজকে একটু পাল্টা লিখলাম, ডেক্সোফ্রেক্স। এই পর্যন্ত ঠিক আছে।
এরপরে যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে অবস্থা বুঝি ব্যবস্থা। এই 4টি চিকিৎসা, যে 4টি ওষুধের নাম লিখলাম, এইটা কিন্তু এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, ওই রোগগুলোর জন্য এই পর্যন্ত ঠিক আছে। আমি কি বলেছি বুঝতে পেরেছ? এখন বাদ থাকলো আমার 2টা অপশান, আমাদের 2টা অপশান হাতে থাকলো। একটা অপশান হচ্ছে যদি চুলকায় আর যদি সাদা স্রাব হয়। যদি চুলকায় তাহলে আমি একটা চুলকানির ওষুধ লিখব, সেটা মনে করো রুপাডিন ট্যাবলেট, রুপাডিন। এটা ডেলি একটা করে 1 মাস। দেখি তো, এটা হচ্ছে রুপাডিন, আর একটা হচ্ছে মলম দেব, এফান হতে পারে, এফান হতে পারে, ওটার নাম হচ্ছে ফেন্টিকোনা, ফেন্টিকোনা হতে পারে, অথবা ডেকালিন ভিটি ট্যাবলেট 6টা। এটা রোজ একটা মাসিকের রাস্তায় ব্যবহার করবে, মাসিকের রাস্তায় ব্যবহার করবেন। ক্লাস শেষ, বসে আমাকে বাথরুমে আসি, আমি আসছি। না ও না জুম করে ইয়ে করে রাখা যাবে। লাস্টটা কি হবে? লাস্টটা কি হবে? লাস্টটা কি হয়? হ্যাঁ তোর বদলা খারাপ নেই তো? তোর বদলা খারাপ নেই তো ডক্টর? না না টিএকে ইউটি এলআইএন ডাকলিন হ্যাঁ ইউটি 6টা। কমেন্ট করুন বলেন। আরে বলেন, কমেন্ট করুন। ওয়েটিং আছে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা আমাদের ফেসবুক লাইভে ক্লাস দেখছেন, কেমন লাগছে আপনারা কমেন্ট এবং লাইক করবেন। আর আজকে তো ক্লাস শেষ, আর আমাদের এইখানে পরীক্ষা রয়েছে আগামী 7 তারিখে পরীক্ষা রয়েছে। হ্যাঁ, পরীক্ষা তো 7 তারিখে, সবাই পরীক্ষা দিতে আসবেন। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।